সুতরাং মেরুকরণ করতে গেলে শুধুমাত্র রাম দিয়েই করতে হবে তার কোনো মানে নেই। বিজেপি অনেক বেশি আক্রমণাত্মক। বিজেপি চাইছে একটা মুখ করতে, শুভেন্দু টাকা নিচ্ছে সেটা বরং দেখা গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নিচ্ছে কারোর কাছ থেকে এখনো তো কোনো ফুটেজ আমরা দেখতে পাইনি। তারপর একদিন তার পতন হয়। মূল লড়াইটাকে এখন মোদি বনাম মমতা করে দিয়েছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছে দিল্লি চলো, হিন্দুদেরকে আরো হিন্দু করে যদি ভোটটাকে টেনে আনা যায়। সম্মেলনে জোর করে নিরামিষ করছে, চিকেন প্যাটিস নিয়ে একটা ফালতু ঝামেলা হলো, দেখবে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আরে ঠনঠনি কালীবাড়িতে তো জয় মা কালীটা বল। বিজেপির ওয়ার্কারদের অ্যাড্রিনালিন নিঃসরণ হয় জয় শ্রীরাম বলে, যে লেফটের যেটুকু ভোট থাক সেটা কোন দিকে যাবে, মানে এটাতে বিজেপির লাভ না তৃণমূলের লাভ। এখনো পর্যন্ত আমার মনে হয় প্রত্যাবর্তন, মমতা ফিরে আসবে এবং শুভেন্দু অধিকারী পরিশ্রমী 24/7 কাজ করে। এসআইআর যেটা এটা এটা শুভেন্দু বলেছে 1 কোটি লোক বাদ যাবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। নমস্কার, হেডলাইন্স ত্রিপুরার এবং হেডলাইন্স কলকাতার সাথে আজকে আমরা একজন ব্যক্তির সাথে কথা বলবো। আমি ব্যক্তি বলে সম্বোধন করছি কারণ উনি একজন বাঙালির আইকন, সাংবাদিকতার আইকন, লেজেন্ড ফিগার। 84 সাল থেকে যিনি পশ্চিমবঙ্গের নির্বাচন দেখেছেন। আজকে আমাদের হেডলাইন্স কলকাতা স্টুডিওতে ওনাকে আমরা পেয়েছি। আমার সাথে আছেন, যার কথা বলছিলাম, বিশিষ্ট প্রখ্যাত সাংবাদিক জয়ন্ত ঘোষাল। ওনার দীর্ঘ জীবন গুগলে সার্চ করলে পাওয়া যায়। আনন্দবাজার থেকে শুরু করে, বর্তমান থেকে শুরু করে উনি আমাদের মধ্যে আছেন। এখন আছেন ঋত্বিক মুখার্জি, যিনি হেডলাইন্স কলকাতাটা পরিচালনা করছেন, প্রখ্যাত সাংবাদিক। উনি আছেন। দুজনের কথার মাঝখানে আজকে উনি পড়বেন। দুজন আমরা প্রশ্ন করব, উনি একা উত্তর দেবেন। আমরা প্রথমে শুরু করছি। জয়ন্তদা, আর কিছুদিন পরে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচন। এখনই জিজ্ঞেস করব না কে আসবে কে যাবে, এখনই জিজ্ঞেস করব না। আগের নির্বাচনের সাথে, 84 নির্বাচনের সাথে এবার নির্বাচনের কি বেসিক ডিফারেন্স দেখছেন? প্রথম যেটা মানে আর কি চোখে পড়ছে, সেটা হচ্ছে যে বিজেপি অনেক বেশি আক্রমণাত্মক। এই যে সবাই বলছে না যে বিজেপির দিক থেকে উৎসাহে কম, বোধহয় সেটিং তত্ত্ব, কত কিছু বলে। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি যে বিজেপির একটা আনফিনিশড এজেন্ডা হচ্ছে পশ্চিমবঙ্গটাকে পেতে হবে। অটল বিহারী বাজপেয়ী কালকা মেলে, ওনার সঙ্গে আমি আসছি বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মিটিং কলকাতায়, আমাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। ওই যে আস্তে আস্তে কালকা মেলে এই জন্যে যে রাজধানীতে তখন একটা কোচ পুরো ভাড়া রেল দিত না, তো একটা কালকা মেলে এসি 2 টায়ারের এরকম দিত। বাজপেয়ীজি বলেছিলেন যে আমি শ্যামাপ্রসাদ মুখার্জির সচিব, কিন্তু আমার জীবনে একটা মস্ত বড় দুঃখ যে আমার জনসংঘের প্রতিষ্ঠাতা বাঙালি সেই বাংলাটাকে বিজেপি দখল করতে পারল না। 1980 সালে বিজেপি হয়েছে, 50-এর দশকে জনসংঘ, 1925 সালে আরএসএস, আমরা পারলাম না। এই যে না পারার যে যন্ত্রণা, এমনকি অমিত শাহ আমাকে বলেছিলেন যে আমরা তখনই অল ইন্ডিয়া পার্টি, হিন্দি বলয়ের পার্টি থেকে নিজেদের প্যান ইন্ডিয়া পার্টি বলে দাবি করতে পারবো যেদিন পশ্চিমবঙ্গ দখল করতে পারবো, অসম দখল করতে পারবো, ত্রিপুরা দখল করতে পারবো, উত্তর পূর্বাঞ্চল দখল করতে পারবো, দক্ষিণ ভারতে যাব। যখন ত্রিপুরা আর অসম এই দুটো রাজ্য বিজেপি পেল, তখন বলা যেতে পারে বিজেপির অ্যাপেটাইট আরও বেড়ে গেল। মনে হলো যে না, তাহলে এবার পশ্চিমবঙ্গ পাবো। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে বিজেপি এবারের ভোটে আক্রমণাত্মক। আর এই আক্রমণের একটা বড় মানে বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এসআইআর। এই এসআইআর নিয়ে যে বিতর্ক, এটা তো আগের কোনো নির্বাচনেই দেখিনি এরকমভাবে। সুতরাং এটাই হচ্ছে মনে হয় সব থেকে বড় বৈশিষ্ট্য। ঋত্বিকদা বলবেন, এবার ঋত্বিকদা বলবেন যে উনি এখানে দীর্ঘদিন উনিও সাংবাদিকতা করছেন। উনি এবার আপনাকে জিজ্ঞেস করবেন, আমি ঋত্বিকদাকে বলবো, উনি জিজ্ঞেস করবেন যে আদৌ কি পশ্চিমবঙ্গে কি কখনোই এই যে পরিবর্তন হয়নি, আপনি যেটা বলছেন যে হয়নি, বৃত্ত সম্পন্ন হয়নি, বিজেপির সারা ভারতের বৃত্ত সম্পন্ন হয়নি, শুভেন্দু অধিকারী বলছিলেন, এটার জন্য কার ব্যর্থতা
বিজেপির ব্যর্থতা, কংগ্রেসের ব্যর্থতা, না সিপিএমের ব্যর্থতা? ঋত্বিক দা বলবেন। আমি ওনাকে প্রশ্ন তার আগে করতেছি, যেটা জয়ন্তদা শুরু করলো একটা তত্ত্বকে প্রায় খণ্ডন করে দিয়ে, যে সেটিং তত্ত্বটাকে, যে দুজনের মধ্যে বোঝাপড়া আছে নেই। আমি ওইটার রেস্ট টেনে আগে প্রণবের কথাতে যাওয়ার আগে যেটা জানতে চাই জয়ন্তদার কাছে, যে তাহলে অনেকে যেরকম বলে যে মুখ নেই কেন, মানে যদি আমাদের সত্যিই নিজেদের মধ্যে কোনো সেটিং তত্ত্ব বা বোঝাপড়া না থাকে, তাহলে আমাদের সিরিয়াসনেসটার ফার্স্ট রিফ্লেকশন যেটা হওয়া উচিত, যে কিছু একদম স্ট্রং ফেসেস যাদেরকে দেখে লোকে, মানে ব্যালট বক্সে তো ট্রান্সফার করতে হবে ভোটটাকে, তবেই ট্রান্সলেটেড হবে এই ড্রিমটা। এই আনফিনিশড এজেন্ডাটাকে শেষ করতে গেলে যে মুখের দরকার, সেটা নেই কেন? এবং তার সঙ্গে আমি জুড়ে দেবো, এটা আগে জবাব দিলে, যেটা প্রণব জানতে চেয়েছে আর কি, যে এই যে পরিবর্তনগুলো হচ্ছে আনফিনিশড এজেন্ডা, তার মধ্যে দিয়েও একটা থেকে যাচ্ছে, এই দুটোর কোথাও একটা লিঙ্ক আছে কিনা? মানে আমার যদি আনফিনিশড এজেন্ডাটাকে অ্যাকমপ্লিশ করতে হয়, তাহলে একটা মুখ, একটা বা একাধিক, অন্তত একটা মুখ দরকার। না, এটা খুব ভালো একটা প্রশ্ন, তার কারণ এটা সকলেরই মনের প্রশ্ন, যে সেটিং এবং মুখ। আমি বলবো যে মুখটা কিন্তু না উপর থেকে চাপিয়ে দেওয়া যায় না। মুখটা আন্দোলনের মধ্যে দিয়ে, পশ্চিমবঙ্গে তো মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ, মানে সিপিএমকে সরিয়ে প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাসমুন্সী কে পায়নি? সুব্রত মুখার্জি, হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? তাহলে মমতাকে বরং কংগ্রেস মুখ করতে চায়নি, হাইকমান্ডের প্রতি তার জিহাদ ঘোষণা করে সে তো তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়ে সিপিএমের, আমাকে অসাধারণ বলেছিল লন্ডনে, মানে ওখানে মৈত্রীশ ঘটক, একজন অর্থনীতিবিদ বাঙালি, চমৎকার বলেছিল, সিঙ্গুরের আন্দোলন যখন চলছে, বলেছিল যে বাংলার মানুষের যে অসন্তোষ, তার মমতা হ্যাজ বিকাম এ সাকসেসফুল পলিটিক্যাল এন্টারপ্রেনার অফ দ্য ডিসকন্টেন্ট অফ বেঙ্গল। অর্থাৎ বাংলার যে মানুষের অসন্তোষ, সেইটারকে এন্টারপ্রাইজ করা, এন্টারপ্রেনার হওয়া, উদ্যোগী, কর্মোদ্যোগী হওয়া, সেই অসন্তোষটাকে মূলধন করে, এটা সবাই সুযোগ পেয়েছে। তো সবাই হয় না। বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছে, আডবাণী প্রধানমন্ত্রী হতে পারেননি। আডবাণী রাম মন্দির আন্দোলন করে কত সংখ্যা টঙ্কা বিজেপি বাড়লো ফাড়লো, সেটা সবাই স্বীকার করেছে, কিন্তু মুখ কিন্তু বাজপেয়ী তিনি হলেন। নরেন্দ্র মোদীর জায়গায় সুষমা স্বরাজ ছিল, অরুণ জেটলি ছিল, কত মুখ ছিল। আমি নিজে সেই সব বইটাকে তখন কভার করতাম। আমার এখনও মনে আছে, গোয়াতে যখন নরেন্দ্র মোদীর নাম ক্যাম্পেইন কমিটির দায়িত্ব, ইলেকশনের আগে অরুণ জেটলি, সুষমা স্বরাজ, রাজনাথ, মানে প্রমোদ মহাজনের কথা ছেড়েই দিলাম, তিনি চলে গেলেন, অনন্ত কুমার, কত মানে এটা ছিল। কিন্তু এখানে বিজেপি চাইছে একটা মুখ করতে, মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে একটা নাম ঘোষণা করা সবসময় বিজেপির কালচারে ছিল না। বিজেপি কিন্তু সবসময় ভোটের পর পরিষদীয় দলের বৈঠকের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী করে। কখনো কখনো আগে হয়েছে, একটা ব্যতিক্রম বাজপেয়ী হয়েছিল লখনৌতে জনসংঘের সময়, বাজপেয়ীকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে, হেরে গেছিল জনসংঘ, কিন্তু মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করা হয়েছিল। আমাকে আডবাণী বলেছিলেন যে ওটা পারপাসফুলি করা হয়েছিল, আমরা জানতাম হারবো, কিন্তু একটা মুখ সামনে রেখে করলে আমাদের গ্রোথ অফ দ্য পার্টি বেড়েছিল, পার্সেন্টেজ অফ ভোট বেড়েছিল। ওটা একটা ট্যাকটিক্যাল লাইন ছিল। এখানে সমস্যা হচ্ছে যে বাজপেয়ীর মতো একটা মুখ ছিল বলে না মুখ্যমন্ত্রী প্রার্থী করেছিল। এখানে যেটা হচ্ছে যে এখানে সবাই আছে, আমি কাউকে ছোট করছি না। শুভেন্দু অধিকারী পরিশ্রমী, 24/7 কাজ করে, এবং তাকে অমিত শাহ পছন্দও করে, কিন্তু তাকে হিমন্ত বিশ্ব শর্মা পশ্চিমবঙ্গের বানাতে চাইলেও সঙ্গে সঙ্গে হিমন্ত হয়ে ওঠা, এটা তো কোনো ওষুধ নেই দিনে 3টে করে এরকম একটা ওষুধ খেলে কাল থেকে তুমি হিমন্তের মতো পশ্চিমবঙ্গটাকে তুমি মুখ্যমন্ত্রী হয়ে যাবে, এরকম তো কোনো ম্যাজিক নেই। তারপরে তোমার ওখানে আমাদের সমীপ ভট্টাচার্য, আরবান ফেস, ভালো কথা বলতে পারে, পড়াশোনা জানা, কিন্তু গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে তুমি গিয়ে জিজ্ঞাসা করো না সমীপ ভট্টাচার্যকে চেনেন? মানে আমি তো অনেক সময় ইচ্ছে করে জিজ্ঞেস করি কোনো রিক্সাওয়ালাকে, কোনো দোকান, ও চেনেই না। তো সমীপ ভট্টাচার্য কলকাতা সেন্ট্রিক একটা ফেস, বাংলার মুখ হতে পারছে না, কিন্তু তাকে করা হয়েছে একটা লিবারাল ফেস। ওই যে বাঙালিদের যে ডিএনএটাতে যে উগ্র হিন্দুত্বটাকে নিউট্রাল করার জন্য ওটা, তার ফলে বিজেপি না একটা ট্রায়াল অ্যান্ড এরারে যাচ্ছে। দিলীপ ঘোষ 2019-এ এত নিয়ে এসেছিল, তাকে আবার ফিরিয়ে নিয়ে এলো, তাকে মুখ করা যায় না। ভেতরে ভীষণ গোষ্ঠীদ্বন্দ্বের একটা কোন্দলও তো রয়েছে। তার ফলে একটা কনসেনসাস মুখ ইভলভ হচ্ছে না।
সেটার সাথে কিন্তু সেটিংয়ের কোনো সম্পর্ক নেই। আজকে যদি সে মুখ থাকতো তাহলে হই হই করে বিজেপি তাকে নিয়ে নেবে। ওদেরই একটা ইন্টারনাল প্রসেসে কোথাও একটা লুজ এন্ড থেকে যাচ্ছে, যে উঠে আসছে না, মানে মানুষের মধ্যে থেকেই ওঠে। তুমি নমিনেট করে রাজ্যসভার সদস্য নিয়োগ করতে পারো, তুমি নেতাকে, ত্রিপুরার কথাই দেখো না, ত্রিপুরাতে যখন আন্দোলন হলো বিপ্লব মুখ্যমন্ত্রী হবে সেটা তো কেউ ভাবেনি। তো বিপ্লব কেন হলো এটা যদি কেউ রেট্রোস্পেক্টে ভাবে, তার কারণ বিপ্লবের সেই সময় বিপ্লবের সঙ্গে মানুষ ছিল, সমর্থন ছিল, তোমাকে সেটা, এবং আরএসএসের যে ভূমিকা, এবং আরএসএস কিভাবে ওখানে বাঙালি আরএসএস করেছিল সে তো আমি অনেক ঘটনার সাক্ষী, ওখানে মাছ ভাত পর্যন্ত খাইয়েছিল। জয়দাদা, পশ্চিমবঙ্গের যদি রাজনৈতিক ইতিহাসটা যদি আমরা একটু দেখি, বুদ্ধদেব ভট্টাচার্যের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দীর্ঘ মুখ্যমন্ত্রিত্ব, একটা সায়েন্স বলে একটা এন্টি ইনকামবেন্সি তৈরি হয়। তো ওয়েস্ট বেঙ্গলে কোনো এন্টি ইনকামবেন্সি নেই? নিশ্চয়ই আছে, তো বটেই। কি 15 বছর হয়ে গেল আর অ্যান্টি ইনকামবেন্সি থাকবে না? হ্যাঁ, মানে এটাকে আমি বলি ল অফ নেচার। এটা তো হবেই, কেননা কখনোই মানুষের অসন্তোষ পরিপূর্ণ করা এটা কোনো রাজ্যে, কখনো দেশে বিদেশে কোথাও হয় না, বিদেশেও হয় না। ট্রাম্প হই হই করে জিতে এসেছে, তার মিড টার্ম এসে গেছে, এখন অ্যান্টি ট্রাম্প, পার্লামেন্টগুলো হাতের বাইরে চলে যায়, প্রেসিডেন্ট কনস্টিটিউশনালি আমেরিকায় থেকে যায়, লেম ডাক সরকার হয়ে যায়, বিল পাস করতে পারে না। এটা প্রত্যেকবার আমেরিকায় হয়। তো মধ্যবর্তী যখন দশা হয়, তো এইটা একটা অ্যাসেন্ডিং হয়, মানে এই আমরা সেই ছোটোবেলায় ইতিহাসে পড়েছিলাম না, যে কোনো সাম্রাজ্য তার প্রথমে উত্থিত হয়, বিকশিত হয়, চরম শিখরে আরোহণ করে, তারপরে একদিন তার পতন হয়। তো এইটা তো হয়। এখন সেটা লিফটে করে নামবে না সিঁড়ি করে নামবে, নাকি প্যারাসুটে পতন হবে, এগুলোর মধ্যে তফাৎ থাকে। বাঙালির ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি নিশ্চয়ই রয়েছে, জেলায় জেলায় অপশাসনের যথেষ্ট নজির আছে, জেলায় জেলায় অনেকগুলো মানুষের অসন্তোষ, সেগুলো মেটানো হয়নি, হচ্ছে না, এগুলো আছে। কিন্তু তার বদলে আবার মমতার মানে লক্ষ্মীর ভাণ্ডার আছে, মানুষকে, যেটাকে বিজেপিও করে, আমরা যেটাকে পলিটিক্যাল পপুলিজম বলি, সেই পলিটিক্যাল পপুলিজমটা ওই অ্যান্টি ইনকামবেন্সিকে নিউট্রালাইজ করে। তো এটার একটা ডায়নামিক্স আছে। সুতরাং সেই ডায়নামিক্সটা দিয়ে আমি অনেক সময় হয় না যে অসুস্থ রুগী, মানে মরমর রুগী, তাকেও কোরামিন দিয়ে বাঁচিয়ে রাখা যায়। তো যখন একটা সিস্টেম যখন ফেল করে, যে কোনো পলিটিক্যাল সিস্টেমে, তাকে বাঁচানোর জন্য তাকে অক্সিজেন যোগায়, তো সেরকম নানান রকমভাবে তাকে সেই সিস্টেমটাকে বাঁচিয়ে রাখা হয়। এটা কি ঠিক জয়ন্তদা, যে পশ্চিমবঙ্গ যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে পাইয়ে দেওয়ার রাজনীতি, এই পাইয়ে দেওয়ার রাজনীতির কারণেই কি দীর্ঘদিন তৃণমূলের শাসন? দেখো, পাইয়ে দেওয়া রাজনীতি কথাটা একটা পলিটিক্যাল টার্মিনোলজি। প্রণব বললো খুব পাইয়ে দেওয়ার রাজনীতি, আমি একটুটাকে ঘুরিয়ে দিয়ে দেখছি যে পাইয়ে দেওয়ার রাজনীতি না হলে যদি বলি ক্রিয়েটিং এ লার্জ ব্যাংক অফ বেনিফিশিয়ারিজ, সেটা একটু পজিটিভ, মানে উপভোক্তা, মানে আমি আমার, হ্যাঁ, এটা তো সবসময় হয়। মানে সিপিএম জমানায় শান্তি কমিটি, আমি এখনো মনে আছে, পাড়ায় পাড়ায় না শান্তি কমিটি হতো। শান্তি কমিটির কাজ কি না, এই মাস্তান, তারপরে এই সমস্ত যত রাজ্যের মানে আর কি লুম্পেন প্রলেতারিয়াত আমরা বলতাম, মানে যতগুলো মানে আর কি এই লুম্পেন এলিমেন্টটাকে ঠিক রাখার জন্য, এবং এই লুম্পেনগুলোও কিন্তু মধ্যে আবার গ্রুপ হয়ে যেত, এবং সেগুলোরও ওই ভাগ নিয়ে, মানে তাদের ভাগ বাটোয়ারা নিয়ে, হ্যাঁ, মানে হয়তো তোলা, এগুলো নতুন কিচ্ছু নয়, এবং মানে যুগ যুগ ধরে ছিল এবং হয়তো যুগ যুগ ধরে থাকবে, শুধু মানে দলের রং বদলায়। এখন শান্তি কমিটিগুলোর কাজ ছিল যেসব ঝগড়াগুলো মেটানো। এবারে শান্তি কমিটির যারা সদস্য হতো, তার আবার একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, তারা সব দলীয় নেতা হতো, তারা সব ছোট ছোট উপনেতা। এই যে একটা পিরামিডের মতো স্ট্রাকচার, এটা এখনও 15 বছরে তৈরি হয়নি বললে তো অসত্য হবে। কিন্তু এই পুরো অ্যান্টি ইনকামবেন্সিটা একদিকে যেরকম বেনিফিশিয়ারি, এটা একটা স্ট্যান্ডার্ড প্রায়, নীতিশ কুমার যদি 10,000 টাকার একটা, এবং সেটাও একদম ভোটের মুখে, ভোটের 2-3 দিন আগে, তা সেটা তার একটা কত বড় তিনি পৃষ্ঠপোষক। তো আমি মধ্যপ্রদেশে আজকে নয়, শিবরাজ সিং চৌহানকে বাচ্চা মেয়েদেরকে সাইকেল দেওয়া, তো এখন এগুলো তো একদিক কোনটা পাইয়ে দেওয়া আর কোনটা জনসেবা, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ হয়।
কেননা প্রধানমন্ত্রী ওই যে একটা কথা বলেন না, কি বলেন, এই যে যেগুলো এই পাইয়ে দেওয়ার, এটাকে একটা হিন্দিতে শব্দ আছে, ভুলে যাচ্ছি, না ওটা না, একটা কি একটা শব্দ আছে যে মানে পাইয়ে দেওয়ার জন্য কিছু জিনিস তুমি পাইয়ে দিলে, তো সেইটা নরেন্দ্র মোদী বলেন বারবার। হ্যাঁ, ওনার বক্তব্যটা হচ্ছে যে এটা ইট শুড নট বি পলিটিক্যালি পার্টিগতভাবে ইলেকটোরালি মোটিভেটেড নয়। আমি যেটা করছি সেটা ধরো গ্যাসের কানেকশান, উত্তরপ্রদেশে গ্যাসের কানেকশান দিচ্ছি, কিন্তু এটাও তো ঘটনা যে ওই গ্যাসের কানেকশানটা যেগুলো ছিল না, সিপিএমের সময় আমাদের একটা বিরাট ইস্যু বলা হয়েছিল যে রুরাল ইলেকট্রিফিকেশান, বিহারেও বড় ইস্যু ছিল যে গ্রামে গ্রামে আমি বিদ্যুৎ পৌঁছে দেবো, বিদ্যুৎই ছিল না। তো সেই লালুর সময় বলা হতো জঙ্গলরাজ, তো জঙ্গলরাজে এত ডাকাতি হয় কেন, কারণ বিদ্যুৎ নেই, তার ফলে অন্ধকার, তার ফলে গ্রামে ডাকাতি করতেও সুবিধা হয়। এবারে লাইট এসে গেলে ডাকাতও ধরা পড়তে শুরু করলো। তো সুতরাং এটা এই জিনিসটা পশ্চিমবঙ্গের একটা শুধু তফাৎ, সেটা যে ভুলে গেলে চলবে না, পশ্চিমবঙ্গ আর কেরালায় এই দুটো রাজ্যে কিন্তু লিটারেসি রেট খুব হাই। তার ফলে এখানে কিন্তু বিহারের সাথে তফাৎ, যেখানে কিন্তু শিক্ষিত সম্প্রদায় খুব স্ট্রং, এবং এখানে একটা মধ্যবিত্ত, যেটাকে ভদ্রলোক বলা হয়, তারা কিন্তু সমাজের নীতি নির্ধারক। তারা কিন্তু অনেক সময় এই যে অমর্ত্য সেনের হেনস্থা হচ্ছে, এই অমর্ত্য সেনের হেনস্থাও কিন্তু একটা ভোটের কোথাও না কোথাও মানুষের মধ্যে মনে হচ্ছে যে এই লোকটাকে কেন হ্যারাস করছে রে বাবা। এখন এই যে বিওলোরা মারা যাচ্ছে, হ্যাঁ নাম ভুল বলা, এটা বাঙালি খুব, হ্যাঁ একদম, এই যে সেন্সিটিভ না, আমি খুব সেন্সিটিভ, এবং গোটা আর মমতাও কিন্তু খুব সুদক্ষভাবে গোটা যে মূল ইস্যুটা যেটা তুমি বলছো যে অ্যান্টি ইনকমবেন্সিটা তো ডাইভার্টেড হয়ে যাচ্ছে, উল্টে আমি তো বলছি এসআইআর নিয়ে এত যে প্রচার হচ্ছে এবং গেল রব, এটাতে যে বিজেপি যে ইস্যুগুলোকে নিয়ে মমতাকে বিঁধতে পারত, সেই জায়গাটাকে থেকে তো সরে গিয়ে এখন জানি না আবার দুর্নীতির ইস্যুতে আরও 4টে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট সিবিআই আবার সক্রিয় হচ্ছে। তাতে যদি এসআইআর ইস্যু থেকে বিজেপি তাদের ভোটের আগে মুখটাকে পরিবর্তন করতে চাইছে কিনা সেটা বুঝতে হবে, কারণ এসআইআরটা কিন্তু যেটা ভাবা হয়েছিল সেটা বুমেরাং হচ্ছে। তার কারণ এসআইআরের দুটো দিক আছে, একটা হচ্ছে প্রচারের জন্য ভালো, যে আমি অনুপ্রবেশকারী এবং মূলত যে শতকরা 30% মুসলমান, তাদের যে অবৈধ ভোটার ঢুকে গেছে, তাদের মধ্যে বাংলাদেশি আছে, তার মধ্যে রোহিঙ্গা আছে, তার মধ্যে এদেরকে আমি বিতাড়ন করব। এটা আইডিওলজিক্যালি ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ বা ঘুষপেটিয়া, এটা কিন্তু আজকের বিজেপির ইস্যু নয়, এটা বিজেপির মতাদর্শগতভাবে, বরং এই ইস্যুটাতে বিজেপি আরএসএসের মধ্যে মতপার্থক্য থাকলেও এই ইস্যুটাতে ওরা এক হয়ে যায়। এটা 1925 সাল থেকে অনুপ্রবেশের কথা বলছে, এবং আজকে কিন্তু অনুপ্রবেশ একটা এত বড় ইস্যু যেটা প্রচারের জন্য বিজেপি বাজপেয়ী আডবাণীর সময় বলেনি, সবসময় তো বলতো। আমার তো এখনও মনে পড়ে যে সবসময় বড় ওরা বলতো যে জয় শ্রীরাম বা রাম মন্দির ইস্যুটা, যেটা আমাকে আডবাণী অনেকবার বলেছেন যে এটা পশ্চিমবঙ্গে অতটা খায় না। এমনকি রাম রথযাত্রার সময়ও যেভাবে আডবাণীর উত্তরপ্রদেশে ভিড় হয়েছিল, বিহারে ভিড় হয়েছিল, আমাকে উনি বলেছিলেন যে সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গে হয়নি। তার কারণ পশ্চিমবঙ্গে রামটা খাচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু অনুপ্রবেশ খাবে। সুতরাং মেরুকরণ করতে গেলে শুধুমাত্র রাম দিয়েই করতে হবে তার কোনো মানে নেই। এখন রামের বদলে আমি অনুপ্রবেশ দিয়ে, পাকিস্তান দিয়ে, জামাতের ইস্যু দিয়ে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়নের ইস্যু দিয়ে, এগুলো এসআইআরে প্রচারের জন্য ভালো, কিন্তু ভোটার তালিকা থেকে 1 কোটি অবৈধ ভোটারকে আমি বের করে দিয়ে সব বিজেপি জিতে যাবে, এই যে এইটা কিন্তু দিবাস্বপ্নে পরিণত হলো, এটা কিন্তু হলো। জয়ন্তদা, আরও একটা ব্যাখ্যা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটু সফট লাইনের মুখ্যমন্ত্রী এবং ওনার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, এবং উনি অনেক লিডার পশ্চিমবঙ্গে তৈরি করেছেন। এটাও কি যে এন্টি ইনকামেন্সি যে হচ্ছে না শুধু মমতার ফেসের কারণে কি হচ্ছে না, এটা কি অন্যতম একটা কারণ হতে পারে? আপনি মমতা ব্যানার্জিকে খুব কাছের থেকে দেখেছেন, আমি এখন পর্যন্ত কোনো দুর্নীতি ওয়েস্ট বেঙ্গলে এস্টাবলিশড হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এগেনিস্টে, এটাও কি ওয়ান অফ দ্য রিজন হতে পারে? না, এটা খুব ভালো প্রশ্ন। তার কারণটা হচ্ছে যে আমি কিন্তু নিজে, বলেন না যে অনেক সময় পারসেপশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য ট্রুথ। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সাধারণ আপামর মানুষের তাদের যে পারসেপশন, ঠিক ভুল পরের কথা,
আমি যেরকম নিজে ব্যক্তিগতভাবে, যে তুমি যেরকম বললে যে মমতাকে অনেক কাছ থেকে দেখেছি, ওর জীবনযাত্রা এখনও দেখি, কি খায়, কীরকমভাবে তার জীবনযাত্রা কাটায়, আমার কিন্তু কখনো ওকে খুব মানে বিরাট একটা বিলাসিতা কাকে বলে, আমি দিল্লিতে 40 বছর থেকে আমার সব দেখা হয়ে গেছে, আমার সিলেবাস সব শেষ। সুতরাং পশ্চিমবঙ্গের বাঙালি বিলাসিতা করে আর কি করবো, ওই তো ইকো পার্ক আর এতে গিয়ে বিলাসিতা হবে। সুতরাং বিলাসিতারও রেঞ্জ, হ্যাঁ, এটা তো একটা বম্বেতে যেভাবে বিলাসিতা হয়, দিল্লিতে, এখনো পর্যন্ত আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার বাঙালিরা সেই বিলাসিতা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আটপৌরে সাধারণভাবে যেরকম ঘরের মেয়ে যেরকম আছে, ঠিক আছে, একটা তার এলিভেশন হয়েছে, মুখ্যমন্ত্রী 15 বছর মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চোর এটা না আমি এখনো যেটা 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 আমি মানে প্রমাণ নেই, যেটা নিয়ে কোনো রকম আমার মানে আমি ভাবতেই পারি না। আমি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু টাকা নিচ্ছে সেটা বরং দেখা গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নিচ্ছে কারোর কাছ থেকে এখনো তো কোনো ফুটেজ আমরা দেখতে পাইনি। সুতরাং আমি কিন্তু ওইটা তোমার সাথে সম্পূর্ণ একমত। আর অন্য যারা চোর বলে বিজেপি প্রচার করছে, তারা ইলেকশনে ডিটারমিনিং ফ্যাক্টর হয় না, ভোটটা মমতাকে দেখে দেয়। ওই যে বলে না যে একটাই, বাকি সব ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট, তারপর মমতা ব্যানার্জি। এখন এখানে না পার্থ চট্টোপাধ্যায়, এত টাকা দেখা গেল, তার বান্ধবী সে নাচছে, তার ফুটেজ কত জনপ্রিয় হয়ে গেল, তারপরে সেই পার্থ এখন তো জামিনে এখন ইলেকশনে দাঁড়াবে বলে তার ইচ্ছে প্রকাশ করছে, সে অ্যাসেম্বলিতে আসতে চাইছে। সে যদি সত্যি চোর হয়ে থাকে তাহলে তো আদালতে সেটা প্রমাণ করতে হবে। যত মানে চোরটা তো তখনই তুমি মানে যদি না ধরা পড়ে, হ্যাঁ, চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না ধরা পড়ে। এখন তুমি যদি ধরাই পড়ছে না, প্রমাণ করতে পারছো না, আর না হলে তো হচ্ছে সেটিং, তো তোমার অক্ষমতাটাকে সেটিং তত্ত্ব দিয়ে তুমি জাস্টিফাই করছো। কিন্তু পার্থ বলো বা বালু, যে যে কি নাম, জ্যোতিপ্রিয় মল্লিক, সিরিজ অফ নাম বলতে পারি। ইনফ্যাক্ট অভিষেককেও যখন ওই এয়ারপোর্টে ধরা হলো তখন তো সবই কেন্দ্রীয় সরকারের হাতে, কাস্টমস সবই ওদের হাতে, সেটাও আজ পর্যন্ত। এবং সেটিং যদি হয় তো এই যে আমাদের প্রতীক জৈন, এ তো পিকে চলে যাওয়ার পর, এটা তো পিকেরই আইপ্যাক কোম্পানিটা তো ওদেরই, এবং সেখানে তো অভিষেকেরই সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক, এবং অভিষেকেরই ক্যামাক স্ট্রিট অফিস ছিল, সেখান থেকে সল্ট লেকে গেছে। তো আজকে যদি রেড হয়, আজকে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, তারপরেও আমি সেটিংয়ের তত্ত্বটাই বা বলবো কি করে। যদি সেটিংই হয় তাহলে তার রেড করে সেটিং, আমার তো মাথায়। জনদা একটা কথা আপনি মাঝখানে বলছিলেন যে, এক সেকেন্ড আমি একটু থামাচ্ছি। এই যে যেহেতু আগেবার তুমি একটা নরেন্দ্র মোদীর প্রশ্ন নিয়ে বললে যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, যেটা এখানেও খানিকটা সত্যি। কিন্তু ওই যে তোমার আগের উত্তরে যে মুখের প্রসঙ্গটা আসছিল, সেখানে বিজেপির মধ্যে অন্য কোনো মুখ না থাকলে ওরা যেটা গোটা দেশে বলে যে আমাদের একটাই মুখ, নরেন্দ্র মোদীর মুখ, সেটা সারা দেশে খাটে। পশ্চিমবঙ্গে কেন না, পশ্চিমবঙ্গেও খাটে, পশ্চিম মোদীর মুখ দিয়ে তো বিজেপি ভোট করছে। রাজ্যের জেতার সমস্যা হচ্ছে মোদী তো মমতার বিরুদ্ধে ভবানীপুরে ক্যান্ডিডেট হবে না, মোদী তো মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হবে না। মোদী গ্যারান্টি, মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এটা কিন্তু এখানে যতজন রাজ্য বিজেপি নেতা, এবং মমতা তো সেটাকে আরও কাজে লাগাচ্ছে। মূল লড়াইটাকে এখন মোদী বনাম মমতা করে দিয়েছে। কারণ এমনিতেই বাঙালি একটু র্যাডিক্যাল, সবসময় একটা অ্যান্টি দিল্লি মাইন্ডসেট থাকে। ওই 1911 সালে আমাদের ক্যাপিটাল নিয়ে চলে গিয়েছিল ব্রিটিশরা, বাঙালিকে ভয় পেয়ে স্বাধীনতা সংগ্রামীরা বোম ছুটতো বলে এই বাংলাটাকে জ্যোতিবাবু খালি বলতো ফ্লাইট অফ ক্যাপিটাল হয়ে গেছে, সব পুঁজি বম্বেতে নিয়ে চলে গেছে। মানে আমাদের এই যে একটা দিল্লি, এই যে কথা সুভাষচন্দ্র বলেছে দিল্লি চলো, গান্ধীর বিরুদ্ধে লড়েছে সুভাষচন্দ্র, দিল্লি চলো, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছে দিল্লি চলো। এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে একটা অ্যান্টি দিল্লি বাঙালির যে র্যাডিক্যাল ডিএনএ, সেইটাকে অ্যান্টি মোদি, অ্যান্টি অমিত শাহ। ও তো মমতা যখনই বক্তৃতা দেয় আমি তো দেখি মোদি অমিত শাহ কি অ্যাটাক করে, দুর্যোধন দুঃশাসন কত কিছু বলছে। কই শুভেন্দু অধিকারী বা সুকান্ত ভট্টাচার্য হওয়া উচিত ছিল তো রাজ্য বিজেপির সাথে মমতার লড়াই। তো লড়াইটাকে তুমি মোদি জানুয়ারি মাসে 2 বার এখানে আসবে, তো এখন তাহলে এই যে জানুয়ারি মাসে 2 বার মোদির উপস্থিতি, তার মানে মোদিকে তুমিও মূলধন করে এখানে, কারণ মোদির একটা কোনো সন্দেহ নেই গোটা দেশে তো মমতা যেরকম রাজ্য স্তরে জনপ্রিয় নেত্রী, সর্বভারতীয় ক্ষেত্রে আমি কিন্তু এখনও মনে করি যে নরেন্দ্র মোদীর মতো
জনপ্রিয়তম নেতা হচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী। সেখানে কিন্তু রাহুল গান্ধীকে উনি 10 গোল দেন, আর এখানে মমতা কিন্তু রাজ্য বিজেপিকে 10 গোল দেয়। মানে এটার মধ্যে কিন্তু মানে আমি কোনো জার্সি গায়ে না দিয়ে বলতে পারি বলেই বলছি, মোদিকে ছোট করে মমতাকে বড় করা বা মমতাকে ছোট করে মোদিকে বড় করা, আমি আইদার আর কোনো দলের তো খাতায় নাম না লিখিয়ে বলছি, ওই মোদির যে জনপ্রিয়তা, মোদির ওমেন ভোট ব্যাংক আছে ভালো, মেয়েদের মধ্যেও একটা বড় রকমের, সেটাকে ওরা কাজে লাগাতে চাইছে। মমতা সেই কারণেও সজাগভাবে, ও নিজে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি এক হিসেবে, হ্যাঁ, এবং তার আগে মায়াবতী হয়েছিল, দীর্ঘদিন ধরে কোনো মুখ্যমন্ত্রী ছিল না। এখন দিল্লিতে বিজেপিও মহিলা মুখ্যমন্ত্রী করেছে, দিল্লি ছোট রাজ্য, মুখ্য সচিবও প্রথম পশ্চিমবঙ্গে বাঙালি মহিলা মুখ্য সচিব। এগুলোর পেছনেও কিন্তু মমতার একটা রাজনৈতিক উইজডম সবসময় কাজ করে, এটা ভাবার কোনো কারণ নেই। জয়ন্তদা, বিজেপির যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন, বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়, নিয়মিত কথা হয়, ওনারা যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেই ব্যাখ্যা অনুযায়ী তো এবছর তৃণমূল ক্ষমতায় আসতে পারে না। ওনারা বলছেন যে 28% যেটা মুসলিম ভোটটা এবার ওদের প্যাক থাকবে না, কারণ হুমায়ুন কবির ভাগ করবে। তারপরে আরেকজন এমএলএ আছে আপনাদের, যে একজন এমএলএ, ওনার ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ফুরফুরা শরীফের এটা ভাগ হবে, তৌসিফ সিদ্দিকী ভাগ হবে। তারপরে আরেকটা জিনিস দেখুন, যে এই যে 28% ভোট কিন্তু অতীতে মমতা ব্যানার্জি তৃণমূল পেত। আরেকটা দেখেন, হিন্দু ভোট যদি আপনি আসেন, হিন্দু ভোট অ্যাবসলিউট ওনার তৃণমূল কংগ্রেস না। হিন্দুর যদি ব্র্যান্ড দেখি, হিন্দুত্বের যদি ব্র্যান্ড দেখে গোটা দেশে, বিজেপি হিন্দুত্বের ব্র্যান্ড। তো হিন্দু ভোট যদি টোটালি না পায়, মুসলিম ভোট যদি 4 ভাগ হয়, এবং টোটাল ভোটগুলো যদি এন্ট্রি হয়ে যদি এগুলো যদি তৃণমূলের বাক্সে না পড়ে, তাহলে তো ওরা ক্ষমতায় কিভাবে আসবে? এটা ওদের ব্যাখ্যা না। এটা আবার তোমাকে একটু জুড়ে দিই, এই যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে মানে পরিসংখ্যান, খুব ভালো প্রশ্ন, খুব ভালো। আমি এর সঙ্গে জাস্ট একটু জুড়ে দিচ্ছি যে এইটা ভেবেই কি, মানে ও যেরকম বললো বিজেপির ব্যাখ্যা, আমি বলছি এটা কি মমতা রন্ধনমূলের ব্যাখ্যা? তাই এবারে যে মুসলিম ভোট ভাঙতে পারে এই আশঙ্কা থেকেই হিন্দু ভোট কনসলিডেট যতটা করা যায়, যার জন্য ইলেকশনের আগে দুর্গা অঙ্গন, তার আগে জগন্নাথ মন্দির, এই যে ভাবে মানে আমি হিন্দু বিরোধীও নই, এই একটা জিগির তুলে যাতে হিন্দু ভোটটাকে বাড়ানো যায়, সেইরকম আশঙ্কা এদিকেও আছে কিনা, মানে যেটা কোনো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে পরিসংখ্যান দিয়ে যে বিজেপি মহলের ব্যাখ্যা, সেটা এদের অন্তরেও এরকম কোনো চিন্তা ভাবনা আছে না। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে বিজেপির যে রাজনৈতিক যে বিশ্লেষণ বিজেপি নেতাদের, আমি ওয়াকিবহল, আমাকেও সবসময় তারা বলেন যে হিন্দু যে ভোট ব্যাংকটা, তার যে শেয়ার পার্সেন্টেজে, সংখ্যায় নয়, আসল পার্সেন্টেজে বিগত নির্বাচনে মমতা মুসলমান যে 28%, প্রায় আমি গড়পড়তায় 30 আর 70 এরকম ভাবি, যদি 30ই ধরলাম, সেই 30 ভাগ মুসলমান যে ভোট ব্যাংক, সেটার মমতা এর আগের বারে সেটা একদম অ্যাগ্রেসিভলি অটুটভাবে পেয়েছে। মানে ওই 30 ভাগের মধ্যে কত একটা, আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই, 30 ভাগের মধ্যে 80% না কত পার্সেন্ট একা পেয়ে গেছে। কিন্তু হিন্দু ভোটের যে 70 ভাগ, সেখানে কিন্তু সিংহভাগ বিজেপি পেয়েছে। এইটা এরকম একটা পরিসংখ্যান বিজেপি নেতারা বা বিশ্লেষকরা অনেকে বলছেন। তার ফলে মুসলমান যে ভোটটা, সেইটা থেকেও হিন্দু ভোট যাতে উগ্র হিন্দুত্বের যে অ্যাপ্রোচটা, সেটাতে যে বাঙালি জাগছে, এবং বাঙালির মধ্যে 2019-এ তো সেটা হয়েছিল। জয় শ্রীরাম তো কখনো বাঙালিকে আমি আগে বলতে শুনিনি, এবং 2019-এ বলেছিল, এবং সেটা শুধুমাত্র মারোয়াড়ি বা বিহারি বা আমরা যেটাকে বলি নন বেঙ্গলি, সেই পপুলেশন নয়, বড়বাজারে নয়। আমি অমিত শাহ রোড শোতে ছিলাম, ধর্মতলাতেও ভদ্রলোক বাঙালিকেও জয় শ্রীরাম বলতে দেখেছি, যাদবপুর ইউনিভার্সিটিতে অধ্যাপকদের জয় শ্রীরাম বলতে দেখেছি। সুতরাং এই ট্রান্সফরমেশনটা, এটাই তো অমিত শাহরা চাইছেন, এবং এইটা মানে যাতে আর কি বাঙালির মধ্যে একটা সুপ্ত সংখ্যালঘু বিরোধিতার একটা ডিএনএ আছে দেশভাগের ফলে,
উদ্বাস্তুদের মানসিকতায়, সেইটাকে যদি উস্কে দিয়ে সেই পোলারাইজেশনটাকে কাজে লাগিয়ে হিন্দুদেরকে আরও হিন্দু করে যদি ভোটটাকে টেনে আনা যায়। কিন্তু এই জায়গাটাতেই আমি মনে করি যে রাহুল গান্ধী আর মমতার তফাৎ। রাহুল গান্ধী কলম্বিয়া আর এসব করে বেড়ায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেই দেখলেন যে ওনাকে ওই বেগম সাজিয়ে নামাজের ছবি দিয়ে নানান রকমভাবে উনি, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি ও জয় সন্তোষীমা শুক্রবারে যে ছোলা খায় আর এ করে, এটা বিজেপি পশ্চিমবঙ্গে অ্যাগ্রেসিভ হওয়ার অনেক আগে থাকতেই করে। ও মা কালীর পুজো তো ওর বাড়িতে যেটা হয় এখন পাবলিসিটি পাচ্ছে থ্যাঙ্কস টু বিজেপি। আগে তো এই পুজো কবে থেকে ওর একটা ভাই একটা মাটির ডালা দিয়ে মায়ের মূর্তি বানিয়েছিল, তখন ছোট ছিল, তখন থেকে পুজো হচ্ছে বাড়িতে, কালী পুজো। এটা কিন্তু নতুন রকেট সায়েন্স নয়, এটা বুঝতে কোনো অসুবিধা নেই, কারণ এটা আমাদের সব বাঙালি বাড়িতেই যেভাবে সরস্বতী পুজো হয়, কালী পুজো হয়, ওর বাড়িতেও হতো। ও তো একটা সাধারণ বাঙালি ঘরেরই মেয়ে ছিল, এবং ও বরং অনেক লোকায়ত দেবদেবী, যেরকম বগলা মায়ের, হ্যাঁ বগলা মায়ের একটা মন্দিরও করছে তো বাড়ির কাছেই। তো এই যে বগলা মা, লোকায়ত, এরকম নানান রকমভাবে ও কি করলো, ও যে জিনিসটা এমনিতেই করতো হিন্দু বাঙালি মেয়ে হিসেবে, ও সেটাকে এবারে ও দুর্গা পুজোর সময় যে চণ্ডীপাঠটা করে সেটা নিয়ে যতই ব্যঙ্গ বিদ্রুপ হোক, সেটা কিন্তু বিজেপির অনেক আগে থাকতেই করে। এখন এই, এবং আমাকে প্রণববাবু বলতো যে আমার চণ্ডী মুখস্থ, কিন্তু জানিস তো মমতাও কিন্তু আমার সামনে ও বেশ ভালোই চণ্ডীটা রপ্ত করে ফেলেছে, এ করেছে। তার ফলে ওর কিন্তু ন্যাক ছিল। এখন হয়েছে কি, ওর মানে এত যে করছে না, যে এই যে দুর্গা মণ্ডপ রাজারহাটে, দুর্গা অঙ্গন, ওদিকে তারাপীঠের সংস্কার, ওদিকে জগন্নাথ মন্দির, আবার মহাকালের মন্দির এই যাচ্ছে কদিন বাদই মহাকালের উত্তরবঙ্গে। সুতরাং একদম মানে আমি বলছি যে মানে কাঞ্চনজঙ্ঘা থেকে মানে সুন্দরবন সর্বত্র এই যে গঙ্গাসাগর মেলাতে কপিল মুনির আশ্রমে চলে গেল। কপিল মুনির আশ্রমে তো কিছুদিন আগে শুভেন্দু অধিকারী ওরাও গেছিল। তো এখন এটা একটা কম্পিটিটিভ হিন্দুত্ব। তফাৎটা কোথায় হচ্ছে, আমি কেন বলছি যে বিজেপি এগুলো করেও, যেটা বিজেপি যেটা মনে করছে যে ওরা পারবে, আর আমি মনে করছি পারবে না, তার কারণটা হচ্ছে যে ওদের এই হিন্দুত্বটা বাঙালির যে হিন্দু হওয়াটা তার সাথে মিলছে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ হিন্দু ছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণর বাবা তো ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার বাবা, তিনি যখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, গদাধর চট্টোপাধ্যায়ের বাবা, উনি যখন অন্য গ্রাম থেকে জমিদারের অত্যাচারে কামারপুকুরে এসে থাকলেন, হাতে ইষ্ট দেবতা যে বিগ্রহটা নিয়ে এসেছিলেন সেটা রামের মূর্তি, রঘুবীর বলত। সেই রঘুবীরের মূর্তিটা কামারপুকুরের বাড়ির পাশে একটা ছোট মাটির আর একটা বাড়ি বানালো, যেখানে ওটা আজও আছে, এবং সেখানে রামের পুজোটা হয়। সুতরাং আমরা কিন্তু অ্যান্টি রাম, তার জন্য হাতে একটা গদা নিয়ে বিজেপি মিছিল করলে তবে বাঙালি রামভক্ত হবে, এটা দরকার নেই। অমর্ত্য সেনকে নিয়ে এত বিতর্ক। অমর্ত্য সেনের যে দাদামশাই ক্ষিতিমোহন সেন, তার হিন্দু ধর্ম নিয়ে বই পৃথিবীর সব অক্সফোর্ড কেমব্রিজে পড়ানো হয়। সেখানে হিন্দু ধর্ম কিন্তু বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম সব মিলিয়ে ঝুলিয়ে আমরা কিন্তু রামও করি, মানে আমরা বৈষ্ণব, এবং আমাদের যে বৈষ্ণবটা সেটা শ্রী চৈতন্যের, মানে আমরা কিন্তু তিরুপতির সাথে বালাজিও বিষ্ণু, জগন্নাথও বিষ্ণু, আবার আমাদের যে শ্রী চৈতন্য বিষ্ণু বৈষ্ণব, আমরা কিন্তু অনেক বেশি কানেক্টেড হচ্ছি চৈতন্যর সঙ্গে। এখন এই জায়গাটাকে না বিজেপি যদি আরও ভালো করে বুঝতে পারতো, মানে এই বাঙালি আনাটাকে, এই যে আমিষ নিরামিষ, আমাকে ওই সুনীল দেওদার বলেছিল যে ত্রিপুরাতে যখন এ হচ্ছিল যে সব আরএসএসের নিয়ম হচ্ছে নিরামিষ খাওয়াতে হবে, তো বললো যে আমি তো প্রথমেই বাঙালিকে এলিনেট করে দেবো। আমি আরএসএস করতে এসে যদি বলি যে আমি নিরামিষ, আমাকে মোহন ভাগবত, আমি একবার দুবার না অন্তত 4-5 বার মানুষটার সাথে দেখা করেছি, আমার একটা মোহন ভাগবতকে নিয়ে লেখা বই আছে যে কেন আরএসএস পারে, কেন কমিউনিস্টরা পারে না, দুটোরই জন্ম 1925 সালে। উনি আমাকে বলেছিলেন, আমি বিরাট দুটো প্রবন্ধ লিখেছিলাম, যে উনি কিন্তু নন ভেজিটেরিয়ান ছিলেন, ওনার পরিবারগতভাবে সব মারাঠি ব্রাহ্মণ কিন্তু নিরামিষাশী হয় না,
উনি বলেছিলেন। এবং উনি বলেছিলেন আমি ব্রাহ্মণ, আমার পারিবারিকভাবে আমরা নন ভেজিটেরিয়ান, কিন্তু আমি স্বাস্থ্যের কারণে এবং আরএসএসের ঢোকার পর আরএসএসের ডিসিপ্লিনটা মানার জন্য, এই একই কথা আমাকে আডবাণীও বলে। ওরা সিন্ধি ছিল, ওর ছেলে মেয়ে এখনও মুরগি টুরগি সব খায়, মাছ খায়, বাড়িতে রান্না হতো। কেননা কমলাজি আমাকে বলেছিল আমরা আমিষ খাই, কিন্তু উনি আমার স্বামী, উনি যখন আরএসএসে এসে নিরামিষাশী হলেন, আমি ওনাকে সম্মান দেওয়ার জন্য করেছি, কিন্তু আমার ভাই যখন আসে, মানে আডবাণী শালা যখন আসে, তখন মাংস রান্না হয়। তো এখানে বড় রাজ্য বিজেপি নেতারা নিরামিষ খেতে শুরু করেছে, সম্মেলনে জোর করে নিরামিষ করছে, চিকেন প্যাটিস নিয়ে একটা ফালতু ঝামেলা হলো। এগুলো কিন্তু না, প্রবলেম হচ্ছে কি যে বিজেপির যে মানুষ আরো এক জায়গায় কি বলছে, কাঁচা মাংসটাও কিন্তু ওই হিন্দু মাংসের দোকান থেকে। এখন এই কেননা আমি এই যে বড়দিন মাননা চলবে না, বিশ্ব হিন্দু পরিষদ ঘোষণা করলো যে যিশুর উৎসব তোমরা মানবে না, এবং দিল্লি থেকে অর্ডার হলো। কেন না, ওরা ধর্মান্তকরণ করে, সুতরাং আমরা মানবো না। তুমি রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরে যাও, দেখবে ঠাকুরের যে ঘর, আমি তো একদম ফ্যাকচুয়াল বলছি, মিলিয়ে নিতে বলছি মানুষকে, ওখানে আছে যীশুখ্রিস্টের ছবি, যেখানে ওই ডুবে যাচ্ছে পিটার, যিশু তাকে হাত ধরে টেনে তুলছে, এবং ওটা ঠাকুরের এত প্রিয় ছবি ছিল তখনকার দিনের ছবি, যে ওই জন্য উনি ওটাকে মাস্টারমশাইকে বলেছিলেন যে আমার ঘরে লাগিয়ে দিতে। তো এবং এবং বরং হ্যাঁ, আমি নিজে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, প্রত্যেকটা বড়দিনে আমাদের যিশু পুজো হতো এবং কেক আমাদের প্রসাদ হতো ক্রিসমাসে। এখন বিজেপিকে এখন ক্রিসমাসে কেক খাওয়াতে গেলে বিজেপির মনে হবে ধর্মান্তকরণটা কিন্তু আলাদা। বরং স্বামীজির শিকাগো বক্তৃতায় আছে যে আমি হিন্দু সন্ন্যাসী, কিন্তু আমি তোমরা খ্রিস্টান, তোমাদেরকে হিন্দু হতে বলছি না, আমি মুসলমানদেরকে জোর করে হিন্দু করতে চাই না, আবার আমি কোনো হিন্দুকে খ্রিস্টান করতে চাই না। এই যে ধর্মান্তকরণটা কিন্তু আলাদা ব্যাপার। আমরা অনেকে জানি না রামকৃষ্ণ মিশনে মুসলমান সন্ন্যাসী আছে, একজন এখনও বেঁচে আছে, 80-র ওপরে বয়স, ইরানিয়ান মুসলমান, তিনি ফ্রান্সে ডাক্তার ছিলেন প্যারিসে, সেখান থেকে উনি সন্ন্যাসী হয়ে যান। এখন ওই পুরনো সন্ন্যাসীদের যে আশ্রম বেলুর মঠে, সেখানে উনি থাকেন, চিকিৎসা করেন। উনি 5 বার নামাজ পড়েন বেলুর মঠের ভেতরে, এবং বেলুর মঠে তো গায়ে লাগানো মসজিদ আছে একটা, সেটা স্বামীজির সময় থেকে। আর ঠাকুর তো ইসলামে দীক্ষা নিয়েছিলেন, সব ধর্মের তো দীক্ষা নিয়েছিলেন, গোবিন্দ রায় ছিলেন ওনার ইসলাম গুরু। তো এই জিনিসগুলো কিন্তু খুব কোনো কঠিন কোনো তত্ত্ব, মানে এটা কোনো থিওসফিক্যাল লেকচার নয়। এটা যদি বিজেপি একটু মানে গভীরভাবে দেখে, কিন্তু বিজেপি উত্তর ভারতে যেভাবে জয় শ্রীরাম বলে উগ্র হিন্দুত্বের লাইন নিয়ে যেভাবে জিতেছে, এবং কিছুটা অসমেও সাকসেসফুল হয়েছে, কিন্তু জানো তো অসম আর পশ্চিমবঙ্গ এক না। এই যে একটা ভুল ধারণা, যে আমাকে অনেক সময় অনেক রিপোর্টাররা দিল্লিতে, অনেক এডিটাররা ইন্টারভিউ, আপনি তো বাঙালি, তাহলে আপনাকে নর্থ ইস্টের ব্যাপারে একটা তাহলে ইন্টারভিউ করা যায়। বললাম যে আমি দিতে চেষ্টা করব, কিন্তু মেক নো মিস্টেক, যে আমি বাংলা জানলে, পশ্চিমবঙ্গটা জানি, ত্রিপুরা বা পশ্চিমবঙ্গ এক নয়। ত্রিপুরা বুঝতে গেলেও তোমাকে ত্রিপুরাটাকে বুঝতে হবে, ওটা পশ্চিমবঙ্গ দিয়ে ত্রিপুরা বোঝা যায় না। তো এগুলো না কিছুতেই আমি জানি জয়ন্তদা, আরেকটা জিনিস যেটা বিজেপির বড় বড় নেতারাই বলছেন আমাকে, যে গতবার অনেক হিন্দিওয়ালা নেতা ছিলেন, এবার তো আমরা বিপ্লব দেবকে দিয়েছি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিয়েছি, তারপরে এবং গতকালকেই সেন্ট্রাল মিনিস্টার প্রতিমা ভৌমিকদের ডেকে নিয়ে আনা হয়েছে এখানে, প্রবাসী কার্যকর্তা বলে সব বাঙালি যারা আছেন লিডারদের এনেছে। আমরা তো এবার গ্রামে গ্রামে বাঙালি ঢুকাচ্ছি, আমরা তো এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আমরা আনবো, আমরা তো সব বাঙালি দিচ্ছি। তাহলে এই কথাটা মানে কেন আসছে, যে হিন্দি হিন্দি বলের কথাটা কেন আসছে না? যদি বিপ্লবকে সত্যি সত্যি কাজে লাগায়, বিপ্লব তো প্রধান প্রভারী করেনি, সেখানে কিন্তু যারা মূলত নির্ধারক শক্তি, সেটা কখনো বিহার থেকে ওই একে পাণ্ডেকে নিয়ে এসেছে, কখনো কৈলাস বিজয়বর্গীকে নিয়ে এসেছে, কখনো প্রভারী বাইরে থেকে চিরকাল আসে। আমি সেটা নিয়েও কিন্তু বলছি না যে কেন বিপ্লবকে করা হয়নি, কিন্তু বিপ্লব সম্পর্কে আমি খুব মানে ইতিবাচক। আমার মনে হয় বিপ্লবকে যদি ঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে বিজেপি লাভ হবে। কিন্তু বিজেপির এত অন্তর্কলহ,
সেখানে কিন্তু কাজে অমিত শাহ লাগাতে চাইছে, অমিত শাহ সবাইকে লাগাতে চাইছে। অমিত শাহ বলেছে বলে তবে দিলীপ ঘোষকে ডাকা হলো, তো তা নাহলে দিলীপ ঘোষের কার্যকরী সমিতির সদস্য, কার্যকরী সমিতির বৈঠক ডাকা হয়নি। আমাকে একজন বিজেপির নেতা তিনি কানে কানে বললেন, মানে এটা নাম প্রকাশে অনিচ্ছুক এইভাবেই বলি, যে আমরা বৈঠকটাই ডাকতাম না, পাছে দিলীপ ঘোষ চলে আসে, কারণ কমিটির মেম্বার এসে কি চেঁচামেচি করবে। অমিত শাহ এসে সেটা রিজলভ করলো। মানে দিলীপ ঘোষ এসে যাবে বলে মিটিং ডাকা হয়নি। এখন কথাটা হচ্ছে যে এখন তোমাকে ভোটের আগে তো ইনক্লুসিভিস্ট হতে হবে, সবাইকে কাজে লাগাতে হবে। তো বাঙালিদেরকে ঠিকভাবে কাজে লাগানো হবে কি, এখনো পর্যন্ত কিন্তু টেস্ট অফ দ্য পুডিং ইন ইটস ইটিং, এখনো পর্যন্ত আমি কিন্তু তার প্রমাণ পাইনি। মানে বাঙালি, বরং বাঙালি নেতা এখানে যারা আছে তারা দিল্লির অবাঙালি নেতাদের খুশি করার জন্যে তারা আরও অবাঙালি হয়ে যাচ্ছে, যে আমাদের বোধহয় প্রমোশন হবে। তার ভাই অমিত শাহকে খুশি না করে বাংলার বাঙালিকে খুশি কর। তুই একটা ধুতির সাথে বুট জুতো পরে, হ্যাঁ, ওখানে গিয়ে পার্লামেন্টে ঘুরে বেড়ালি, দেখো আমি কিরকম অবাঙালি হয়েছি, হ্যাঁ, আমি বোধহয় ওই বিহারের নেতার মতো হয়ে গেছি, হ্যাঁ, আর একটুখানি। কিন্তু তোকে বাঙালি হতে, বাঙালিরা যে সংবোধনগুলো ব্যবহার করে, বাংলাদেশে কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী, আরে ঠনঠনি কালীবাড়িতে অমিত শাহ এসেছে, বেচারা অমিত শাহ, ওনার কোনো দোষ নেই। উনি কালী মন্দিরে এসেছেন, উনি কালী ভক্ত, উনি তো কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দেন, দক্ষিণেশ্বরে নিয়মিত শোনেন। আমি ব্যক্তিগতভাবে জানি উনি পারিবারিকভাবে খুবই ভক্ত লোক, কালী ভক্ত। উনি নিজে জৈন হতে পারেন আসলে, কিন্তু আসলে উনি কালী, এবং এইটাই তো কম্পোজিট হিন্দুইজমের মজাই এটা। ঠনঠনিতে নেমেছে সবাই মিলে, ফুটেজ দেখো না, দেখবে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আরে ঠনঠনি কালীবাড়িতে তো জয় মা কালীটা বল। তো এটা তো শেখানো হয়, এটা তো বলা হয়, এটা তো একটা স্ক্রিপ্ট, এটা তো পলিটিক্স, এটা তো পুজো করতে যায়নি ওখানে। তো অমিত শাহ যে যাচ্ছে, বিজেপির ওয়ার্কাররা অমিত শাহকে তো ওয়েলকাম করছে। আচ্ছা ঠিক আছে, জয় শ্রীরামটা যদি তোমার দলের একটা স্লোগান হয়, ইটস নট ধর্ম, এটা যদি যেরকম সিপিএমের লং লিভ রেভলিউশন বলতে হয়, রেভলিউশন হোক না হোক, নভেম্বর বিপ্লব দীর্ঘজীবী হোক, এটা বলতে হতো। এটা আমাকে বুদ্ধও বলেছিল যে নভেম্বর বিপ্লব কোথায় চলে গেছে কেউ জানে না, কিন্তু ওটা বললে আমাদের কমরেডরা গা গরম হয়। তো জয় শ্রীরাম বললে, আমাকে অরুণ জেটলির একটা দারুণ গল্প আছে, যে অরুণ জেটলি মধ্যপ্রদেশে গেছে, ও তো একদম এইসব জয় শ্রীরাম টাইপ ছিল না, আরএসএস করেন, এবিভিপি থেকে এসেছিল। তো অরুণ জেটলি তখন গিয়ে, আমাদের উমা ভারতী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, তো গরু গোপ হচ্ছে, গোমাতার পুজো টুজো হচ্ছে, ও তো জড়িয়ে ফড়িয়ে ধরে উমা ভারতী টিভিতে সব ছবি টবি হচ্ছে। আর অরুণ জেটলি একটু দূরে, একটু সফিস্টিকেটেড আরবান এলিট, হ্যাঁ, পাঞ্জাবি ব্রাহ্মণ, আমিষ খেত। তো ওকে বলছে ভারতী যে আরে বাবা, অন্তত গরুকে একটু হাতটা তো দাও, তা নাহলে লোকে বলবে যে তুমি ইউ আর নট টাচিং দ্য গোমাতা। এখন ও বেচারা বাড়িতে তো গোশালাও ছিল না, আর গ্রামের ছেলেও না, গরু দেখেইনি, তো ওর গায়ে হাত দিতেও অস্বস্তি হচ্ছে, ভয় পাচ্ছে শিং দিয়ে গুঁতিয়ে না দেয়। তো সেই অরুণ জেটলি বক্তৃতায় ডেভেলপমেন্ট ইন্ডেক্স বক্তৃতা দিল, নো হাততালি, উমা ভারতীর হাততালি হয় হিন্দু। ও বলছে যে জানো তো, আমি না সব শেষে যখন জয় শ্রীরাম বললাম, তখন গোটা র্যালিতে হাততালি। তার মানে কি, তার মানে বিজেপির ওয়ার্কারদের অ্যাড্রিনালিন নিঃসরণ হয় জয় শ্রীরাম বললে, এটা কিন্তু ঘটনা। এখন সেটাকে যদি পশ্চিমবঙ্গে তুমি কাজ লাগাতে চাও, তার জন্য তার পূর্ব শর্ত হচ্ছে বাঙালিকে তো আগে বিজেপি করতে হবে। তো বাঙালি তো এখনো জয় শ্রীরামের স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত হয়নি না। জয়ন্তদা, আমার আলোচনা প্রায় শেষের পথে, এরপর ঋত্বিকদা বলবেন, যে আমি আপনার কাছে জাস্ট 2-3টা প্রশ্ন করতে চাই। এগুলো যে সিপিএম এবং কংগ্রেসের, মানিক সরকার একবার বলেছিলেন যে সিপিএমের ভবিষ্যৎ ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। তাদের আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে এই নির্বাচনে, বা কি ওদের ভোটগুলো যদি মনে করে আমাদের কোনো ফিউচার নেই, ওদের ভোটগুলো কাদের কাছে যাবে? 1, 2, আপনার দৃষ্টিতে এবার নির্বাচনে 5টা ইস্যু বলবেন। আমার এই 2টো প্রশ্ন। প্রথম প্রশ্ন আমি খুব সংক্ষেপেই বলি। প্রথম প্রশ্ন যেটা, এটা খুব কঠিন প্রশ্ন, যে সিপিএমের ভোটটা কোন দিকে যাবে। সিপিএমের যেটা ভোট ব্যাংক আছে সেটা কিন্তু ডিকেইং, ক্রমশ কমে যাচ্ছে, বাড়ছে না, কিন্তু একটা আছে। কেননা এখনও আমি দেখি পাড়ায়, অনেক পাড়াতে, এখানে ওই যে গণশক্তি কাগজ একটা ওই এতে লেপ্টে রাখে, ত্রিপুরাতেও আমি দেখি, তো সেগুলো ওখানে ডেলি দেশের কথা, এখানে গণশক্তি।
তো সেগুলো লাগিয়ে রাখে পরে। এই যে স্যারের ইয়ে করতে ঘরে ঘরে সব গেছে, সেখানে বিজেপির কোনো ছেলে মেয়েকে তুমি দেখতে পাবে না, কিন্তু ওই তৃণমূলের সঙ্গে সিপিএম এর একটা করে ছেলে আছে মেয়ে আছে কিন্তু সিপিএম যেটা সমস্যা হয়ে গেছে, যুগোপযোগী হতে হয়। বিজেপি কিন্তু আজকে শুধু প্যান ইন্ডিয়ান নয়, পৃথিবীর সবচেয়ে বড় দল, তার যে রাজশক্তি, অর্থশক্তি। সিপিএমের গণশক্তি কাগজ যদি তুমি ডেইলি ফলো করো তাহলে দেখতে পাবে প্রণব যে পেজ 2-তে রোজ প্রবীণ পার্টি কর্মীর জীবনাবসান বেরোয় এবং ভর্তি থাকে, কারো 80, কারো 85, কারো 90। তাদের মানে চলে যাওয়ার কমরেডের বিদায়ের খবর একটা পাতা জুড়ে থাকে। কিন্তু নবীন বরণ, অর্থাৎ আজ অমুক খেজুরিতে 10 জন সিপিএম কর্মী জয়েন করলো, আজকে অমুক জায়গায় তৃণমূল থেকে চলে এলো, এটা দেখা যায় না। বিজেপিতে হয়। ওরা সাধারণভাবে, আমি বলছি না যে যদি বিজেপি মানুষ মনে করতে শুরু করে যে বিজেপি আসতে পারে, তাহলে যারা সিপিএম থেকে, যেটাকে আমি লুম্পেন প্রলেতারিয়াত বলছিলাম, সেই সর্বহারার দল সব এসে ঢুকেছিল তৃণমূলে, ওই তৃণমূলই আবার বিজেপিতে চলে যাবে। এরা সিপিএমও এসেছিল কংগ্রেস থেকে, সিদ্ধার্থ রায়ের কংগ্রেস থেকে। সুতরাং এইটা না মানে সিপিএম হারিয়েছে নতুন জেনারেশনের কাছে। একে তো হিন্দুত্বর ইস্যুটাতে মমতা এবং বিজেপি দুজনেই হিন্দু ধর্ম যেভাবে করছে, সেখানে সিপিএম, সত্যিকারের সিপিএম হতে গেলে তোমাকে নাস্তিক হতে হবে। ইউ আর এ মার্কসিস্ট, দেন ইউ আর এথিস্ট। তোমাকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ মানতে হবে, তোমাকে কার্ল মার্কস মানতে হবে। তাহলে তুমি যদি বলো যে তাহলে সিপিএম করবে না, এখন এইটা নিয়েও আমি অনেক আলোচনা করেছি। সিপিএম বলছে আমরা এটাকে চেঞ্জ করবো কী করে, তাহলে তার সিপিএম থাকবে না, তাহলে তো আমরা তো আর একটা কংগ্রেস হয়ে যাবো, আর একটা সেন্ট্রিস্ট পার্টি হয়ে যাব। আর কংগ্রেসটা তো মমতা নিয়ে নিয়েছে, তাহলে কংগ্রেসের ভবিষ্যৎ আরও সিপিএমের থেকেও খারাপ। কারণ এখন তো কংগ্রেসের যে স্পেস সেটা তো মমতা দখল করে নিয়েছে না, সেই জন্য এর কোনো ভবিষ্যৎ নেই। আর 5টা যে প্রধান ইস্যু এবারের ভোটের, মানে এটা তো দলীয় ইস্যু নয়, না, একটা হচ্ছে এসআইআর, আমার ভোটার তালিকার মধ্যে দিয়ে, এটা এসআইআর নয়, এসআইআর তো ইলেকশন প্রসেস, কিন্তু এসআইআরের মধ্যে দিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কতটা বাদ দেওয়া হলো, কতটা হলো না, ফেব্রুয়ারি মাসের 15-18 কোনো একটা সময় পূর্ণ তালিকাটা বেরোলে কি হবে আমার একটু শঙ্কাই হচ্ছে। যে এটা শুভেন্দু বলেছে 1 কোটি লোক বাদ যাবে। যদি সত্যি সত্যি 1 কোটি বাদ যায়, তাহলে জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ, বিদ্রোহ কি দাঁড়াবে। আবার এই বিদ্রোহ যদি ভোট বেশি পিছিয়ে দেয়, তখন আবার বিজেপিরা রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে চলে যাবে কি না, মানে কেননা সাংবিধানিকভাবে একটা সময় আছে, তার মধ্যে তোমায় ভোট করতে হবে, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়দের প্রতিক্রিয়াও ভয়ঙ্কর হবে। হ্যাঁ, সুতরাং এটা একটা মস্ত বড় কিন্তু ইস্যু। এটা এসআইআর বলে নয়, আমি বলছি এসআইআরকে ধরে একটা পুরো এত বড় একটা ইস্যু। নাম্বার 2 হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি, যেটা তুমি বারবার বলছো, যে 15 বছরের যে অপশাসন, এইটা একটা বড় ইস্যু। কিন্তু তার থেকেও বড় ইস্যু হচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি থাকায় হিন্দু জাগরণ। একটা তুমি লক্ষ্য করে দেখো, কোথায় ভারত সেবাশ্রম সংঘের একটা কার্তিক মহারাজ, কোথায় একটা মানে এগুলো তাদেরকে আসরে নামানো এবং হিন্দু জাগো, এইটা একটা বড় ইস্যু যে কতটা হিন্দু জাগবে। 4th হচ্ছে যেটা ইনফিল্ট্রেশনের সাথে কিছুটা যুক্ত, সেটা হচ্ছে মুসলিম অ্যাপিসমেন্ট। অর্থাৎ এই যে মুসলিম দল হয়েছে, এরা কতটা মুসলিম ভোট টানবে, এবং তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে মুসলিম, এই পোলারাইজেশনটা। আর সবশেষে আছে দুর্নীতি, এডুকেশনে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, করাপশন, এটাকে কতটা কাজে লাগাতে পারবে। মমতা কিন্তু এই যে ইস্যু মানে তো সাধারণত বিরোধীদের ইস্যুটাই ইস্যু হয় ভোটে, কেননা ভোটে কিন্তু বিরোধীদের এই স্পেসটা দিতে হবে। যে আমাকে একজন আমার সম্পাদক ছিল বরুণ সেনগুপ্ত বলেছিল যে মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতি শাসক দলের ইস্যু হতে পারে না, এটা যখন যে শাসক দল থাকে তার বিরুদ্ধে বিরোধীদেরই ইস্যু হয়। প্রণব মুখোপাধ্যায় যখন অর্থমন্ত্রী, তখন পেঁয়াজের মালা গিয়ে তাকে পার্লামেন্টের টেবিলে রাখা হয়েছিল, তখন সেটা অ্যান্টি কংগ্রেস হয়েছিল। আবার বিজেপি যখন ক্ষমতায়, যে দাম বাড়াচ্ছে, পেট্রোলের দাম কেন বাড়ছে। সুতরাং এই লাস্ট যে ইস্যুটা, যেটা আমি বলছি যে অর্থনীতি, দুর্নীতি, এটা একটা ইস্যু, কিন্তু এটা বিরোধীরা চাইবে বিরোধীদের মতো। কিন্তু এই ইস্যুগুলো নিয়েই মূলত আমার মনে হয় এবারের ভোটটা হবে।
একটা দুটো ইস্যু বাদ যেতে পারে আমার আলোচনায়, ব্রডলি এগুলো মনে হয়। যেটাই আবার শেষ প্রশ্ন তুমি যে উত্তর দিচ্ছিলে তার কিউ টেনে বলি, ওই যে সিপিএম এর ডিকেইং ফোর্স, কংগ্রেস কেন স্পেসটা তৃণমূল দখল করে নেয় তারাও সেইটার থেকে এই দাস ক্যাপিটালের উদাহরণ দিলে বা অন্যান্য যে কমিউনিস্ট স্ক্রিপ্টার যেগুলো কমিউনিস্টদের স্ক্রিপ্টার বলা যেতে পারে, সেখানে যে বলা আছে যে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রিন্সিপাল এনিমি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেমন প্রধান শত্রুকে আইডেন্টিফাই, এটা দীর্ঘদিন ঐতিহাসিকগতভাবে এখানে কমিউনিস্টরা পালন করে এসছে, কিন্তু এখন হঠাৎ গিয়ে মনে হচ্ছে ওইখান থেকে কোথাও একটা চ্যুতি বিচ্যুতি, মানে আইডিওলজিক্যালি যদি দেখো বিজেপি কিন্তু ওদের প্রধান শত্রু হওয়া উচিত, কিন্তু ওদের মেইন অ্যাটাকটা এই ডাইরেক্ট। এইটা কিন্তু আমি তোমার সাথে একটু মানে খুব মানে বিনীতভাবে একটু ডিফার করব, যে থিওরিটিক্যালি ওরা ওটা বলে যে আইডেন্টিফাই ইওর এনিমি, কিন্তু সারা জীবন ধরে মানে আমি লাস্ট 40 বছর তো আমি সাংবাদিকতা করছি, তারও আগে, কেননা কমিউনিস্ট পার্টির জন্মই হয়েছে 1925-এ, তবে 1920-তে হয়েছে তাসখান্দে, কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টি 1925-ই ধরা হয়, তো মানবেন্দ্রনাথ রায় ধরলে 1920। তো এই যে সময়টাতে না ওরা প্রধান শত্রুকে এটা নিয়ে কিন্তু একটা ঘড়ির পেন্ডুলামের মতো একটা দোদুল্যমানতাও কিন্তু ছিল, অর্থাৎ এরাই ইন্দিরা গান্ধীকে ডাইনি বলেছিল, নখ এঁকেছিল, রক্ত ঝরছে সমস্ত দেয়ালে, আমরা নিজেরা দেখেছি এমার্জেন্সির সময় করেছিল, এরাই বোফোর্স গান্ধী বলেছিল রাজীব গান্ধীকে, গলি গলি মে শোর হয় রাজীব গান্ধী চোর হয়। আজকে সেলিম আর অধীর চৌধুরী বন্ধু হয়েছে, কিন্তু এটা সেদিন কমিউনিস্টরা কিন্তু কংগ্রেসকে করেছে। আবার জনসংঘের সঙ্গে অটল বিহারী বাজপেয়ী আর জ্যোতিবাবু একসঙ্গে জনসভা করেছে, বরং কংগ্রেস কিন্তু কনসিস্টেন্ট সেদিক থেকে দেখতে গেলে কখনো কিন্তু জনসংঘের সঙ্গে হাত মেলায়নি, কিন্তু কমিউনিস্টরা মোরারজিও যখন গভর্নমেন্ট হয়েছে, আডবাণী ইনফরমেশন মিনিস্টার, বাজপেয়ী বিদেশ মন্ত্রী, মোরারজি প্রধানমন্ত্রী, তখন কমিউনিস্টরা ক্ষমতায় ঢোকেনি, কিন্তু দে সাপোর্টেড দ্য জেপি মুভমেন্ট, তখন জয়প্রকাশ মুভমেন্ট অ্যান্টি কংগ্রেসিজম, সুতরাং কখনো অ্যান্টি কংগ্রেসিজম, আবার মনমোহন সিংয়ের সময় এই কমিউনিস্টরাই মনমোহন সিংকে সমর্থন করছে, এই কমিউনিস্টরাই তখন দেবেগৌড়া, গুজরাল, এমনকি নরসিমা রাওকে পড়ে যাচ্ছিল ক্ষমতাচ্যুত হয়ে, সুরজিৎ তখন সেই ঝাড়খণ্ডের যে ঘুষ কেলেঙ্কারি হলো এ হলো, ওরা তো অ্যাবস্টেন করলো না কমিউনিস্টরা, যাতে নরসিমা রাওর ক্ষমতাটা টিকে যায়। সুতরাং এই দোদুল আজকে কিন্তু এই যে আগে রাম পরে বাম, এটাই তো 2019-এর স্লোগান করেছিল। এখন আমি সেদিনকে একজন কমিউনিস্ট প্রবীণ নেতার সাথে কথা হচ্ছিল, নামটা বলতে পারছি না, উনি বলছিলেন যে আমার মনের মধ্যে খুব দ্বন্দ্ব হচ্ছে, আমি জানি না কংগ্রেস এবং লেফটের এই যে অ্যালায়েন্স, এটাতে আমরা কি লাভবান হব, কারণ আমাদের যে ভোটটা সেই ভোটটা কংগ্রেসে বরং চলে যেতে পারে, কিন্তু কংগ্রেসের যে ভোট বা মানে এটা, এই প্রশ্নটা প্রণবের প্রশ্নটা খুব কঠিন, এর উত্তর আমি সত্যি কথা বলছি আমি নিজেই দ্বন্দ্বে আছি, যে লেফটের যেটুকু ভোট থাক সেটা কোন দিকে যাবে, মানে এটাতে বিজেপির লাভ না তৃণমূলের লাভ। মানে আজকে সিপিএম এর একটা বড় জনসভা হলো, সিপিএম এর দিকে, তাহলে ওরা যদি তুমি বলো যে ওরা তো মুসলমান ভোটের পুরনো দাবিদার, তারা যদি চলে যায়, মুসলিম ভোট যদি কাটে, আজকে সেলিম যদি আজকে ওই হুমায়ুনের সাথে জোট করে, তাতে যদি সিপিএম এর দিকে কিছুটা ভোট চলে যায় মুসলমানদের, তাহলে তো বিজেপি লাভবান হবে, বিজেপি লাভবান, সেটাই বলছি, তাহলে বিজেপি লাভবান হবে। আবার শুধু মুসলমান ভোটটাই যে সিপিএম কাটবে তা তো নয়, কারণ সিপিএম তো হিন্দু ভোটও কাটবে, যারা অ্যান্টি বিজেপি, ট্র্যাডিশনালি লেফটরা তো সব অ্যান্টি বিজেপি, তারা তো হিন্দু, সিপিএম এর সব ভোটাররা তো সবাই শুধু মুসলমান নয়। সুতরাং আমি না এটা ঠিক বুঝতে পারি না যে কোনটা, তবে একটা কথা বলা যায় যে সিপিএম দুর্বল হয়ে যাওয়ায় বিরক্ত হয়ে একটা সিপিএম এর লোকেরা না, যাদেরকে আমি চিনি, অনেককে দেখছি যে তারা সাইকোলজিক্যালি না একটু বিজেপি টিল্ট হয়ে যাচ্ছে, তারা যেন মনে করছে সিপিএম পারবে না। জয়ন্তদা, এটা আপনি একদম ঠিক বলেছেন, এটা সাইকোলজিক্যালি না, আমি ত্রিপুরার ইলেকশনটা দেখেছি কাছে থেকে, সিপিএমের একটা মেজর ভোট ডাইরেক্ট বিজেপিতে চলে গেছে। এই ক্যারেক্টার যদি সিপিএমের তো একটাই ক্যারেক্টার থাকে সারা দেশে, এই ক্যারেক্টার যদি থাকে, ওয়েস্ট বেঙ্গলের সিপিএমের যে ভোটটা ওরাও যেটা মনে করবে যে আমরাও পারবো না, তৃণমূলকেও একদম অতিষ্ঠ, ডাইরেক্ট বিজেপিকে দিয়ে দিই। এটা যে ত্রিপুরার অভিজ্ঞতা যদি ধরি, এই ভোটটা কিন্তু
বিজেপিতে যাবে। এটা এখানেও একসময় ভোট আমার মনে হয় কিছুটা যাবে, কিছু, কেননা যদি বিরোধী ঐক্য হয়ে যেত, মানে বিজেপি, কংগ্রেস, সিপিএম অফিসিয়াল অ্যালায়েন্স, তাহলে কিন্তু অন্যরকম ব্যাপার হয়ে যেত। কিন্তু সেটা যদি না হয়, আনঅফিসিয়ালি হচ্ছে তো আলাদা আলাদা লড়াই, তাতে কিছুটা এদিকে কিছুটা ওদিকে, তাতে কিন্তু পুরোপুরি লাভটা হয় না। মানে বিজেপি যদি আজকে কংগ্রেস আর সিপিএমকে শরিক করে ফেলতে পারতো, হ্যাঁ, তাহলে তো একদম সাংঘাতিক ব্যাপার, মানে অঙ্কের ভাবে, মানে ইভেন সেখানে যদি এও ঢুকে পড়তো, আমাদের কি বলে, হুমায়ুন। দীর্ঘ আলোচনায় জয়ন্তদা ও অনেকটা, প্রথমবার জয়ন্তদা, আমি সবগুলো টকশো দেখি, প্রথমবার জয়ন্তদাকে দেখলাম একটু কনফিউজড পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে, স্লাইটলি কনফিউজ। জয়ন্তদা কনফিউজড মানে শেষ প্রশ্ন করে না, কি হতে চলেছে সংখ্যা না, হ্যাঁ সেটা করব, যে জয়ন্তদা কনফিউজড মানে আমরা তো কনফিউজডই, কারণ আমরা তো জয়ন্তদার জায়গাতে যেতে পারবো না। তো এই একটা প্রশ্ন করে আমরা জয়ন্তদার কাছ থেকে আমরা আজকের মতন শেষ করব। কন্টিনিউ আমাদের এই স্টুডিওতে, হেডলাইন্স কলকাতা স্টুডিওতে আমাদের ধারাবাহিক চলবেন, নেতারাও আসবেন, জয়ন্তদাকে আমরা আবার পাবো। জাস্ট জয়ন্তদার কাছে এটাই জানতে চাইবো যে জয়ন্তদা একদম সাম আপ করে একটা কথা যদি উত্তর দেন, এই নির্বাচনে কারা পরিবর্তন না প্রত্যাবর্তন? আমার জুড়ে দিই শুধু যে একটা কথা বলতো অনেক পুরনো রাজনীতিকরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা, যে ভোটের ভারটা নাকি ভোট হয় না, ভোট করাতে হয়। এই ভোট করানো মানে একটা অর্গানাইজেশনাল স্ট্রেংথ, এবং যারা গিয়ে ভোটের দিনকে বুথ ম্যানেজ করে। এখনো পর্যন্ত আমার মনে হয়, এখনো পর্যন্ত, এর মধ্যে অনেক কিছু ঘটতে পারে, এখনো 3 মাস বাকি, এখনো পর্যন্ত আমার মনে হয় প্রত্যাবর্তন, মমতা ফিরে আসবে। এবং উনি যেটা বলছেন মোবিলাইজেশন, এই যে বিএলওতেও মিটিংয়েও দেখা যাচ্ছে বিএলএ যারা, সেখানে বিজেপির কর্মীই নেই। তো তোমাকে মোদি খুব ভালো ভালো কথা বলছেন, মোদি খুব জনপ্রিয় নেতা, কিন্তু ঘরে ঘরে সেই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য একটা অর্গানাইজেশনাল একটা সেট আপ দরকার, সেটা না এখনও বিজেপির তৈরি হয়। নমস্কার, আপনারা, আমাদের আলোচনা আজকে শেষ হলো এখানে। আপনারা দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা, সাথে থাকছে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। অনেক ধন্যবাদ সবাইকে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।